বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাওহিদুল ইসলাম, অর্থনীতি ও প্রশাসন বিষয়ের প্রভাষক, আমিরুদ্দিন কলেজ, সখীপুর। আমি আজকে 2020-21 সেশনের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্লাস নিব। তো আমি গত ক্লাসে প্রথম পত্রের প্রথম অধ্যায় সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, মানে গত ক্লাসে করিয়েছি। আমি আজকে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সম্পর্কে কিছু আলোচনা করব। তো আশা করছি তোমরা সকলে মনোযোগ সহকারে তোমার আলোচনা শুনবে। তো আমার আজকের আলোচনা বিষয় হচ্ছে উপমহাদেশে ব্রিটিশ শাসন। অধ্যায়ের নাম হচ্ছে ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। তো উপমহাদেশে কিভাবে ব্রিটিশ শাসনের সূচনা হয়েছিল, বা উপমহাদেশে ব্রিটিশরা কখন এসেছিল, কি উদ্দেশ্যে এসেছিল, এবং তারা এখানে কত বছর শাসন করেছে, কিভাবে শাসন করেছে, এগুলা নিয়ে এখানে আলোচনা করা হবে। 1600 সালে 218 জন সদস্য নিয়ে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি বণিক সংগঠন গঠিত হয়। উক্ত সালের 31শে ডিসেম্বরে বণিক সংগঠন অব মার্চেন্টস অব লন্ডন ট্রেডিং ইনটু দ্য ইস্ট ইন্ডিয়া নামে রানী এলিজাবেথের কাছ থেকে সনদ লাভ করে। 1608 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে প্রত্যক্ষ বাণিজ্য, এবং ওই সময়কার তৎকালীন যে সম্রাট ছিলেন, সম্রাট জাহাঙ্গীর, 1613 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করার অনুমতি দেন। এখানে আমি শুরুতে বলে রাখছি, এখানে কিন্তু বিভিন্ন উল্লেখযোগ্য তারিখ এবং বিভিন্ন জায়গার নাম এবং উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের নাম দেওয়া আছে। এগুলা খুব মনোযোগের সহিত পড়তে হবে, বারবার পড়তে হবে, যাতে এগুলা মনে রাখা যায়। ঘটনাগুলো যেভাবে মুখস্থ করে এরকম ভাবে মুখস্থ করতে হবে। তো আমি বলতেছিলাম যে মুঘল সম্রাট জাহাঙ্গীর 1613 সালে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে ছিলাম যে বাংলার সুবেদার শাহজাদা সুজা ইংরেজ চিকিৎসক গ্যাব্রিয়েল বোল্টনের চিকিৎসায়, তার মানে ইংরেজ চিকিৎসক
ছিলেন গ্যাব্রিয়েল মর্টন নামে। উনি চিকিৎসা করে সোজাকে সুস্থ করে তুলেছিলেন এবং পুরস্কার হিসেবে মাত্র ৩,০০০ টাকা করের বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দেন। তারপরে থেকে ধীরে ধীরে কোম্পানিটা ব্রিটিশ কোম্পানি যেটা মাদ্রাজ, বোম্বাই, হুগলি, কলকাতা ইত্যাদি স্থানে কুঠি স্থাপন করে। পর্যায়ক্রমে ইংরেজরা ঢাকা, কাশিমবাজার ও মালদহে বাণিজ্য কুঠি স্থাপন করে। 1861 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল শাসকদের সাথে কোনো যুদ্ধে লিপ্ত হয়নি। 1686 সালে এটা তারিখ হবে 1681 সাল পর্যন্ত। 1681 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল শাসকদের সাথে কোনো যুদ্ধে লিপ্ত হয়নি। 1686 সালে সুবেদার শায়েস্তা খান হুগলি নদীর মোহনায় ইংরেজদের নৌ স্থাপনে অসম্মতি প্রকাশ করলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হুগলি, বালেশ্বর ও হিজলির দুর্গ আক্রমণ করে। 1698 সালে কোম্পানি সুতান টিকাতা ও গোবিন্দপুর গ্রামের জমিদারি সনদ লাভ করে। 1698 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তারিখ করতে হবে। 1704 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে ছিল ভারতবর্ষের কিছু ক্ষুদ্র ভূখণ্ড মাত্র। 1717 সালে দিল্লির সম্রাট ফরুকশিয়ার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। তখন ইংরেজ চিকিৎসক সার্জেন্ট উইলিয়াম হ্যামিল্টন ভারতবর্ষে বিনা শুল্কে বাণিজ্য করার সহ অনেক যে সুযোগ সুবিধা এগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদান করেন। চতুর ইংরেজরা এই সুযোগের সদ্ব্যবহার করে কলকাতায় দুর্গ তৈরি করে এবং বাংলার শাসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে ওঠে। তবে পলাশীর যুগে তেমন সুবিধা করতে পারেনি বা তেমন সুবিধা পায়নি। আমি 1757 সালের পলাশী যুদ্ধ ঘটনা সম্পর্কে আলোচনা করব। 1756 সালের 10ই এপ্রিল নবাব আলীবর্দী খানের মৃত্যু হলে তার দৌহিত্র সিরাজউদ্দৌলা বাংলার মসনদে আরোহণ করেন। নবাব আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান নাই। মৃত্যুর পূর্বে তিনি কনিষ্ঠ কন্যার পুত্র সে মনোনীত করে যান। আলীবর্দী খান তার দৌহিত্র সিরাজউদ্দৌলাকে নবাব হিসেবে মনোনীত করার পর অন্যান্য জামাতা ও দৌহিত্র বিশেষ করে শওকত জং এর বিরোধিতা করেন। তার সাথে যোগ দেন সিরাজের খালা ঘসেটি বেগম। ইংরেজ বণিকগণ সিরাজের বিরোধী ঘসেটি বেগমের সাথে হাত মিলায়, মানে উত্তরাধিকারী দ্বন্দ্বের সুযোগে। তার মানে যেহেতু সিরাজউদ্দৌলার অন্যান্য আত্মীয় স্বজন বা তার বোন এবং বোন জামাই বা জামাতা তারা ছিল, তাদেরকে যেহেতু ক্ষমতার ব্যাপারে নবাব আলীবর্দী খান ওইরকম কোনো সুযোগ সুবিধা দিয়ে যান নাই, এই কারণেই উত্তরাধিকারী যে দ্বন্দ্ব সেটার সুযোগে ইংরেজ বণিকগণ কি করে সিরাজের বিরোধী যে ঘসেটি বেগম ছিল তার নাম সিরাজের খালা, তার সাথে পারিবারিক ষড়যন্ত্র কৌশল দমন করলেও সিরাজের বিরুদ্ধে বাইরের ষড়যন্ত্রের আরেক জাল বিস্তৃত হতে থাকে। এই ষড়যন্ত্র জড়িত হয় দেশি বিদেশি বণিক শ্রেণী, নবাবের দরবারে প্রভাবশালী রাজন্যবর্গ ও অভিজাত শ্রেণী, নবাবের সেনাপতি মীর জাফর সহ আরো অনেকে। ইংরেজরা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলা তথা ভারতবর্ষের শাসন ক্ষমতা দখলের চেষ্টা চালাতে শুরু করে। তারা নানা অজুহাতে নবাব সিরাজউদ্দৌলার সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়, যা চূড়ান্ত রূপ নেয় পলাশীর যুদ্ধে। সরকারীরা নবাবকে ক্ষমতাচ্যুত করতে যখন সম্পূর্ণভাবে প্রস্তুত, তখন ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ অতি সামান্য অজুহাতে সিরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সিরাজউদ্দৌলা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন। ইংরেজদের প্রতারণা ও বিশ্বাসঘাতকতা সংবাদ পেয়ে তিনি পূর্বেই পলাশীর প্রান্তরে সৈন্য সমাবেশ করেছিলেন।
1723 জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে ভারতের ইতিহাসের এক যুগান্তকারী যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে বিশ্বাসঘাতক মির্জাফর ও রায় দুর্লভের চক্রান্তে নবাবের সেনাবাহিনীর এক বিশাল অংশ যুদ্ধ থেকে বিরত থাকে। মোহনলাল ও মীর মদনের অধীন অল্প সংখ্যক সেনা নবাবের পক্ষে যুদ্ধ করতে থাকে। মীর মদন মোহনলালের সমর কুশলতার সম্মুখে ইংরেজ বাহিনী দীর্ঘ সময় টিকে থাকতে পারেনি। ফলে পার্শ্ববর্তী আমবাগানে তার সেনাবাহিনীকে অপসারণ করতে বাধ্য হন। কিন্তু আকস্মিক গোলার আঘাতে মীর মদনের মৃত্যু ঘটলে মোহনলাল ও সিমফ্রে যুদ্ধ চালাতে থাকেন। সিরাজউদ্দৌলা মির্জাফরকে আলীবর্দী খানের আমলে তার আনুগত্যপূর্ণ ব্যবহারের কথা স্মরণ করে দিয়ে উপস্থিত বিপদে সাহায্য কামনা করেন। মির্জাফর মুখে সাহায্যের কথা বলে নবাবকে যুদ্ধ বন্ধের পরামর্শ দেন। নবাব সরল বিশ্বাসে তার পরামর্শ মেনে নিয়ে যুদ্ধ বন্ধের কথা ঘোষণা করেন। কিন্তু তখনও মোহনলাল ও সিনফ্রের চেষ্টায় যুদ্ধ সিরাজের অনুকূলে ছিল। তবে রণক্লান্ত সৈন্যরা যখন বিশ্রামরত, ঠিক তখন বিশ্বাসঘাতক মির্জাফরের ইঙ্গিতে সিরাজউদ্দৌলার সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে। ফলে নবাব বাহিনীর পরাজয় ঘটে। হতভাগ্য সিরাজ মুর্শিদাবাদে গিয়ে পুনরায় সেনা সংগ্রহের বৃথা চেষ্টা করে অবশেষে পলায়নে বাধ্য হন। কিন্তু পথিমধ্যে তাকে বন্দী করে মুর্শিদাবাদে মির্জাফরের সামনে হাজির করলে তাকে হত্যার নির্দেশ দেওয়া হয়। পরে মির্জাফরের পুত্র মিরনের আদেশে মোহাম্মদী বেগ ছুরিকাঘাতে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে। এভাবে পলাশীর প্রান্তরে দেশপ্রেমের পরাজয় ঘটে, বিশ্বাসঘাতকতার জয় হয়। 1757 সালের পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলা, বিহার, উড়িষ্যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্ণ করায়ত্ত হয়। তার মানে বাংলা, বিহার, উড়িষ্যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্ণ অধীনে চলে যায়। দক্ষিণ ভারতে টিপু সুলতানকে পরাজিত করে তারা মহীশূর রাজ্য দখল করে। এভাবে একে একে সমগ্র ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন তথা ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তো আমি এখানে 1757 সালের 23 জুন পলাশীর প্রান্তরে অনুষ্ঠিত যে যুদ্ধ সংঘটিত হয়েছিল নবাব সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে, সেটা সম্পর্কে কিছু আলোচনা করলাম। পরীক্ষায় তোমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে যে নবাব সিরাজউদ্দৌলা কিভাবে যুদ্ধে পরাজিত হলেন, পলাশীর যুদ্ধে কিভাবে পরাজিত হলেন এবং এর পটভূমি আলোচনা করো, এরকম কোশ্চেন থাকতে পারে। তো এরকম প্রশ্ন আসলে তো এটা গ এবং ঘতে আসতে পারে। এরকম প্রশ্ন আসলে তোমরা এই ঘটনাটা মোটামুটি মুখস্থর মতো করে পড়ে রাখবে, তাহলে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। তারপরে এখন আমি ইংরেজ কোম্পানি আমলে যে বাংলার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থা এটা সম্পর্কে আলোচনা করব। তো 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে ভারতে উপনিবেশিক শাসন শুরু হয়। 1947 সালের 14 আগস্ট পর্যন্ত এই শাসন স্থায়িত্ব লাভ করে। এই দীর্ঘ 200 বছরের শাসনামলে ইংরেজরা ভারতবর্ষে তাদের স্বেচ্ছাধীনায়নের মাধ্যমে শাসন পরিচালনা করে। উপমহাদেশের জনগণ তাদের অত্যাচার নিপীড়নে পিষ্ট হতে থাকে। ইংরেজরা তাদের শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করার প্রয়াসে বিভিন্ন সময়ে শাসনতান্ত্রিক আইন প্রণয়ন করে। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট নামে আইন পাশের মাধ্যমে বাংলা শাসনভার গভর্নর জেনারেলের কাছে ন্যস্ত করা হয়। 1784 সালে ইন্ডিয়া আইন প্রণয়ন করা হয়, যা পিটের ইন্ডিয়া অ্যাক্ট নামে পরিচিত। এই আইনে সর্বপ্রথম ভারতবর্ষে ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়। এতে কোম্পানি ও ব্রিটিশ সরকারের যৌথ শাসন প্রবর্তিত হয়। 1858 সালে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া এক রাজকীয় ঘোষণার মাধ্যমে কোম্পানির শাসন বিলুপ্ত করেন এবং ব্রিটিশ পার্লামেন্টেও রাজশক্তির ক্ষমতা প্রবর্তিত হয়। এটি ধারাবাহিকতায় পরবর্তীকালে ব্রিটিশ সরকার 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন, 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন, 1909 সালের পার্লামেন্ট সংস্কার আইন, 1919 সালের ভারত শাসন আইন,
দ্বারা ভারতবাসীকে ব্রিটিশ সরকারের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করে। ব্রিটিশ সরকার এসব শাসনতান্ত্রিক আইন প্রণয়ন ও সংস্কার করে ভারতবাসীকে দখলদারিত্বের বাসনাকে চরিতার্থ করার অপচেষ্টা চালিয়েছিল। এসব আইনে রাজপ্রতিনিধি হিসেবে ভারত সচিব, কেন্দ্রে গভর্নর জেনারেল ও প্রদেশে গভর্নরের একচেটিয়া ক্ষমতা প্রকাশ পায়। ফলে ভারতবাসীর যে দীর্ঘদিনের প্রত্যাশা যে স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র ও দায়িত্বশীল সরকার ব্যবস্থার প্রবর্তন ইত্যাদি পরিপূর্ণতা পায়নি। তো ইংরেজ কোম্পানি আমলে বাংলার যে অর্থনীতি, সামাজিক ও রাজনৈতিক অবস্থা এটা খুব একটা ভালো ছিল না। অর্থনৈতিক অবস্থা যদি আমরা এভাবে বিশ্লেষণ করি যে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ও নিহত হওয়ার মধ্য দিয়ে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত দীর্ঘ 100 বছর বাংলাকে শোষণ করে। দীর্ঘ এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমগ্র উপমহাদেশকে গ্রাস করে নিয়েছিল। ওয়ারেন হেস্টিং এর সময়ে 1 সালা ও 5 সালা বন্দোবস্তের পরে বেনিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব আদায়কারী ঠিকাদার অত্যাচারে বাংলার জনগণের আর্থিক মেরুদণ্ড ভেঙে পড়ে। লর্ড কর্নওয়ালিসের শাসনামলে 1793 সালে স্থায়ী বন্দোবস্ত ঘোষিত হলে জমির উপর মালিকানা, এমনকি হস্তান্তর, পত্তন ও ইজারা দেওয়ার ক্ষমতাও জমিদাররা লাভ করে। এর ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দালালি করে যারা নগদ অর্থ সঞ্চয় করেছিলেন তাদের মধ্য থেকেই নতুন জমিদার শ্রেণীর সৃষ্টি হয় এবং তাদের ভূমি রাজস্ব বহুগুণ বৃদ্ধি পায়। পূর্বের অধিকাংশ জমিদার তাদের জমিদারি হারান। মুসলমানরা বিভিন্ন সম্পদ যেমন ওয়াকফ সম্পত্তি লাভের অধিকার থেকেও বঞ্চিত হয়। এর ফলে বাংলার কৃষক সমাজ সর্বশান্ত হয়ে পড়ে। শিল্প বিপ্লবের পর ব্রিটেনে বড় বড় শিল্প কারখানা গড়ে ওঠে। ভারতবর্ষ থেকে এসব শিল্প কারখানার কাঁচামাল সরবরাহ করা হতো। বিনিময়ে ব্রিটেনে উৎপাদিত পণ্য সামগ্রী ভারতে আসতো। ফলে ভারতবর্ষের ঐতিহ্যবাহী কুটির শিল্প এবং এসব কুটির শিল্পের সাথে সংশ্লিষ্ট কারিগর গোষ্ঠী তারাও ধ্বংস হয়ে যায়। এভাবে ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষের বিশেষ করে বাংলার কৃষক সমাজ অর্থনৈতিক দিক থেকে পঙ্গু, রিক্ত, নিঃস্ব হয়ে পড়ে। আমি যদি এখন সামাজিক অবস্থার কথা বর্ণনা করি, তো আমরা এভাবে বিশ্লেষণ করতে পারি যে ইংরেজ কোম্পানি আমলে বাংলার সামাজিক অবস্থা বা ভারতবর্ষের সামাজিক অবস্থা কিরকম ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনামলে বাংলা তথা সমগ্র ভারতবর্ষের হিন্দু জনগণের মধ্যে ধীরে ধীরে শিক্ষিত একটা মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটলেও মুসলমানরা দীর্ঘদিন এক্ষেত্রে পিছিয়ে ছিল। মুসলমানরা ইংরেজি ভাষা ও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের শিক্ষা লাভ থেকে বিরত থাকায় সামাজিক দিক থেকেও পিছিয়ে পড়ে। সবশেষে 1837 সালে ফার্সির পরিবর্তে ইংরেজিকে অফিস আদালতের ভাষারূপে প্রচলনের ঘোষণা প্রদানের ফলে এদেশের মুসলমান জনগণ চাকরি ও অন্যান্য সামাজিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি হারায়। 1857 সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত হলে তার সব দায় দায়িত্ব মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়। এভাবে ইংরেজ শাসক গোষ্ঠী ভাগ করো এবং শাসন করো নীতির মাধ্যমে এদেশের হিন্দু ও মুসলমানদের মধ্যে যে একটা পরস্পর বিরোধী একটা সম্পর্ক বা সম্প্রদায়, এটাকে তারা আরো উস্কিয়ে দেয় এবং হিন্দু এবং মুসলমান যে পরস্পর বিরোধী একটা সম্প্রদায়, এটার আহ অনেকটাই অনুকূল পরিবেশ এই ইংরেজ শাসনামলে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা এটা মানে হিন্দু এবং মুসলমানদের মধ্যে এই সম্পর্কটা যাতে আরো তিক্ত হয় সেই চেষ্টাই করে তার। তারপরে আমি যদি রাজনৈতিক অবস্থার কথা বলি, ওই সময় রাজনৈতিক অবস্থা কিরকম ছিল। তো কোম্পানির শাসনামলের শুরু থেকেই আসলে চিরস্থায়ী বন্দোবস্তের কারণে ভারতবর্ষের অনেক জমিদার তাদের জমিদারি হারান। এর ফলে কোম্পানি শাসনে এক শ্রেণীর দালাল নব্য জমিদার হওয়ার সুযোগ পায়। এসব নব্য জমিদারের অত্যাচারের প্রতিবাদে ভারতবর্ষে অনেক আন্দোলন সংগঠিত হয়। এসব আন্দোলন সফল না হলেও পরবর্তীকালে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করে। এই ধারাবাহিকতায় ভারতবর্ষে হিন্দু ও মুসলমানদের জন্য যে দুইটা পৃথক রাজনৈতিক সংগঠন এটির জন্ম হয়, সেটা হলো 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ। এই দুটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। এখন আমি
ব্রিটিশদের যে ভাগ করো ও শাসন করো নীতি, এটা সম্পর্কে কিছু আলোচনা করব। তো হিন্দু মুসলিমদের যে আসলে যে সম্প্রদায়, আহ হিন্দু মুসলিম যে আসলে পরস্পর বিরোধী সম্প্রদায়, এটা কিন্তু পরবর্তীতে আর খুব গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলেছিল। কারণ হিন্দুরা ব্রিটিশদের আনুগত্য লাভ করে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছাকাছি গিয়ে তারা অনেক সুযোগ সুবিধা তাৎক্ষণিকভাবে আহ পেয়ে যায়, কিন্তু মুসলমানরা তদ্রুপ করতে সক্ষম হয়নি, বা মুসলমানরা ওই রকম কাছাকাছি গিয়ে তারা যে আসলে ব্রিটিশদের আনুগত্য করে তাদের ভাগ্য উন্নয়নের চেষ্টা করবে, বা তারা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক দিক থেকে সুবিধা লাভ করবে, আসলে মুসলমানরা তখন এই সুযোগটা গ্রহণ করেনি। এই জন্যই তাদের আহ ভাগ্য উন্নয়নের জন্য, মুসলিমদের ভাগ্য উন্নয়নের জন্য বহু সময় লেগে গিয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যে নতুন জমিদার শ্রেণীর সৃষ্টি হয়েছিল, তারা সবাই প্রায় হিন্দু ছিলেন। ধীরে ধীরে হিন্দু সম্প্রদায় ইংরেজি ভাষা ও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান সম্পর্কে শিক্ষা লাভ করতে আগ্রহী হয়ে ওঠে। আর এই শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি হয়। এই শ্রেণী পাশ্চাত্য যুক্তিবাদ ও উদারনৈতিক চিন্তাধারার সংস্পর্শে আসার ফলে বাংলায় নবজাগরণের সৃষ্টি হয়। পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখের চেষ্টায় বাঙালি হিন্দু মধ্যবিত্ত জনগণ শিক্ষা দীক্ষায় আরো অগ্রসর হয়। শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত জনগণ 1843 সালে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গঠন করে। এই সমিতির উদ্দেশ্যই ছিল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীকে সংগঠিত করা এবং ভারতীয়দের ন্যায্য অধিকার সম্পর্কে ব্রিটিশ শাসকদের মধ্যে। 1757 সালে পলাশী যুদ্ধের পর ব্রিটিশরা মুসলিম নবাবদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা কমাতে শুরু করে। মুসলিম নবাবদের বার্ষিক ভাতা 54 লাখ থেকে কমিয়ে মাত্র 16 লাখ ধার্য করার ফলে নবাবদের জীবনযাত্রার মান নিম্নমুখী হয়। অন্যদিকে হিন্দু সম্প্রদায় ব্রিটিশ কোম্পানির শাসকদের পৃষ্ঠপোষকতায় উপমহাদেশের বিভিন্ন অফিস আদালতে উচ্চ মর্যাদায় আসীন হয়। পাশ্চাত্য শিক্ষার কথা এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। মুসলমান সমাজের রক্ষণশীলতা, ধর্মীয় কুসংস্কার ও ব্রিটিশ শাসনের প্রতি সার্বিক অসহযোগী মনোভাব এই জন্য দায়ী ছিল, যে কারণে ইংরেজি শিক্ষায় মুসলমান সম্প্রদায় মারাত্মকভাবে পিছিয়ে থাকে। এর প্রভাব ব্যাপকভাবে চাকরির ক্ষেত্রকে প্রভাবান্বিত করে। 1837 সালে সরকারি অফিস আদালত সমূহে ফার্সির বদলে ইংরেজি ভাষা চালু ও 1845 সালে সরকারি চাকরিতে ইংরেজি শিক্ষিতদের অগ্রাধিকার প্রদানের নীতি প্রবর্তন করা হলে ফার্সি ভাষায় দক্ষ মুসলমানদের অনেকে ক্ষতির সম্মুখীন হয়। এই নীতি প্রয়োগের ফলে যাবতীয় পার্থিব সাফল্য অর্জনের চাবিকাঠিতে পরিণত হয় ইংরেজি ভাষা শিক্ষা। ইংরেজিতে অভিজ্ঞ লোক অগ্রাধিকার দেওয়ায় মাদ্রাসা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমাদের সম্পর্কে যেটা আলোচনা করতেছিলাম, তো আমি ব্রিটিশদের
শাসন আমলে যে তারা যে ব্রিটিশরা যে ভাগ করো শাসন করো অবলম্বন করেছিল, আমি এটা সম্পর্কে কিছু আলোকপাত করব। চতুর ইংরেজ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৎকালীন জনবহুল পশ্চাৎপদ ভারতীয় উপমহাদেশে প্রায় ২০ বছরের স্থায়ী ঔপনিবেশিক শাসন কায়েম করে। এছাড়াও ব্রিটিশ বেনিয়া ও রাজশক্তি নানা কূটকৌশলের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে দুঃশাসন প্রতিষ্ঠা করে। শুধু শক্তি প্রয়োগের মাধ্যমে ভারতের মতো সুবিশাল সাম্রাজ্যকে সুদীর্ঘকাল শাসন করা সম্ভব ছিল না। এর পেছনে ব্রিটিশদের কিছু উল্লেখযোগ্য কৌশল ছিল। তাদের এসব অপকৌশলের মধ্যে অন্যতম হলো ভাগ করো ও শাসন করো নীতি, যেটাকে ইংলিশে বলা হয় ডিভাইড অ্যান্ড রুল পলিসি। এটি হলো একটি বিশেষ নীতি যার মাধ্যমে ব্রিটিশ কোম্পানি এই অঞ্চলের হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে বিবাদ জিইয়ে রেখে, তার মানে আহ বিবাদকে কন্টিনিউ রেখে, বিদ্যমান রেখে কৌশলে উভয় পক্ষকেই শোষণ ও নির্যাতন করে। তাদের শাসন শোষণ দীর্ঘস্থায়ী করার জন্য হিন্দু মুসলমানকে ঐক্যবদ্ধ হতে দেয়নি এই নীতি। ভাগ করো শাসন করো নীতির মূল উদ্দেশ্য হচ্ছে, ডক্টর হারুনুর রশিদ যেভাবে বর্ণনা করেছেন সেটা হলো, ধর্ম বর্ণ গোত্র শ্রেণী নির্বিশেষে জনগণের মধ্যে মানে আলাদা করে রাখা। ব্রিটিশরা প্রথম থেকে বুঝতে পারে যে এই দুইটা সম্প্রদায় যদি ঐক্যবদ্ধ হয় তাহলে পরবর্তীকালে তাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই তারা অত্যন্ত কৌশলে এই দুইটা সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে তাদের মধ্যে ভাগ করো ও শাসন করো নীতি প্রয়োগ করে। এই নীতি প্রয়োগ সুবিধার্থে ব্রিটিশরা কখনো মুসলমান আবার কখনো হিন্দুদের পক্ষ গ্রহণ করে উভয় সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টি করে। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ, ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ, ১৯০৯ সালে মরলিমিন্টো আইন এই ও শাসন করো নীতির বহিঃপ্রকাশ। এই নীতি প্রয়োগের মাধ্যমে ব্রিটিশরা বরাবরই সফলতা পায়। এর ফলাফল ছিল নানামুখী। যেমন আমি যদি এই ভাগ করো শাসন করো নীতির ফলাফল আলোচনা করি, তো ১ নম্বরে বলা যায় যে এই নীতির ফলে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে যে সাম্প্রদায়িক যে বিদ্বেষ এটার সৃষ্টি হয়। ২ নম্বর হচ্ছে হিন্দু মুসলমান সম্প্রদায় ভিত্তিক দ্বিমুখী রাজনৈতিক ধারার চর্চা শুরু হয়। ৩ নম্বর ভারতীয় জাতীয়তাবাদী গুলো নস্যাৎ হয়ে যায়। ৪ নম্বর হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে সম্পর্কের ভাঙন ধরে। ৫ নম্বর এই নীতি প্রয়োগের ফলে হিন্দু মুসলমান সম্পর্কে চরম অবনতি ঘটতে থাকে, যা পরবর্তী সময়ে সাম্প্রদায়িক দাঙ্গার রূপ নেয়। ৬ নম্বর এই নীতি প্রয়োগের ফলে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী কোন শক্ত প্রতিদ্বন্দ্বী গড়ে উঠতে পারেনি। ৭ নম্বর হচ্ছে ভারতবর্ষের দুইটি প্রধান শক্তি হিন্দু ও মুসলমান একে অপরের বিরোধী থাকায় ব্রিটিশ সরকার দীর্ঘদিন ভারতবর্ষ শাসনের সুবিধা ভোগ করে। তার মানে উপরের যে আলোচনা এটা থেকে বোঝা যায় যে আসলে ভারতীয় উপমহাদেশকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দীর্ঘকাল শাসন করার পেছনে এই ব্রিটিশদের যে এই ভাগ করো এবং শাসন করো নীতি, এটা খুবই কার্যকর এবং গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি ছিল। এই পদ্ধতির ফলে আসলে ভারতে আহ, দুইটা প্রধান শক্তি পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হয়, যা ব্রিটিশ সরকারের শাসনের পথ সুগম করে। ফলে
উভয় সম্প্রদায়ের মধ্যে যে তিক্ততার সৃষ্টি হয় এর সুদূর প্রসারী ফল হলো বহুজাতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতবর্ষে সাম্প্রদায়িকতার উদ্ভব এবং 1947 সালের। তো আমি আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করলাম তোমরা সকলেই এগুলা আবার বাসায় মনোযোগ সহকারে শুনবে আমার ক্লাসটি, এবং বারবার আসলে যেহেতু সরাসরি ক্লাসে আমরা সরাসরি উপস্থিত থেকে তোমাদেরকে ওইভাবে ক্লাসের পরিবেশ আসলে আমরা পাচ্ছি না এই করোনা ভাইরাসের কারণে। সেহেতু যে পর্যন্ত প্রতিষ্ঠান না খুলছে এ পর্যন্ত অনলাইনেই ক্লাস হবে, এবং এই ক্লাসগুলা তোমরা যে ভিডিও গুলা পাচ্ছ আমাদের টিচারদের কাছ থেকে, ওই ভিডিও গুলা তোমরা বাসায় বারবার দেখবে প্রতিটা ক্লাসে, এবং ক্লাসে স্যাররা কি বলছে সেগুলো একটু মনোযোগ সহকারে নোট ডাউন করে রাখার চেষ্টা করবে। ওইভাবে শুনে খাতায় লেখার চেষ্টা করবে, বারবার লেখার মাধ্যমে কিন্তু এগুলা তোমাদের মনে থাকবে, এবং তোমরা বইয়ের সাথে ওগুলা মিলিয়ে দেখার চেষ্টা করবে। অবশ্যই তোমরা পুরাতন যে বাবা বা হচ্ছে ওই বড় ভাইদের যে বই আছে এই বইগুলো সংগ্রহ করে তোমরা আমাদের যে লেকচার বা আমার লেকচার গুলা মিলিয়ে দেখার চেষ্টা করবে। তো আজকে আমি এই পর্যন্তই ক্লাস নেব তোমাদের উদ্দেশ্যে। তো পরবর্তী ক্লাসে সবাই উপস্থিত থাকবে আশা করতেছি। এই প্রত্যাশায় আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।